গাজার ভয়ানক পরিস্থিতির বর্ণনা খোদ ইসরায়েলি সংগঠনগুলোর, যা জানা যাচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। গাজার অবস্থা এখন কি তার নতুন করে বলার কিছু বাকি নেই। তারপরও ইসরায়েলি ও আমেরিকার দাপুটে মিডিয়া গলিয়ে যতটুকু আমরা জানি, তার ভেতরের বাস্তবতা আরও কঠিন। এই কঠিন ও মর্মন্তুদ ঘটনাগুলোই মাঝে মাঝে বেরিয়ে আসে নানা প্রতিবেদনে। খোদ ইসরায়েলি কয়েকটি মানবাধিকার সংগঠন তারই কিছুটা সামনে তুলে এনেছে, যা জেনে বিশ্ববাসী অবাক ও ক্রন্দনরত। এত এত পাশবিকতা সেখানে চলছে তা কল্পনাতেও ভাবা সম্ভব নয়। এরপরও আমাদের চুপ থাকা সবচেয়ে জঘন্যতম অপরাধ হিসেবেই গণ্য হবে। ইসরায়েলেরই একটি শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন বলছে, গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে। এক প্রতিবেদনে বিতসেলেম নামের ওই সংগঠন জানায়, গাজা উপত্যকায় ইসরায়েলের নীতি ও এর ভয়াবহ পরিণতি এবং হামলার লক্ষ্য সম্পর্কে ইসরায়েলের রাজনীতিবিদ ও সামরিক কমান্ডারদের বিবৃতি পরীক্ষার পর তারা এ দ্ব্যর্থহীন সিদ্ধান্তে উপনীত হয়েছেন। গেল সোমবার সিএনএনের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। বিতসেলেম ইসরায়েলের প্রথম কোনো সংগঠন যারা গণহত্যার কথা প্রকাশ্যে জানালো। তাদের প্রতিবেদনের পর ইসরায়েলেরই আরেকটি মানবাধিকার সংগঠন ফিজিশিয়ান ফর হিউম্যান রাইটস ইসরায়েলও PHRI, এই সংগঠনটিও একই ধরনের বক্তব্য দিয়েছে। সোমবার একই দিনে তারাও গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা বলে অভিহিত করে। যাচাইয়ের ভিত্তিতে তারা বলছে, গাজার স্বাস্থ্য ব্যবস্থাকে ইচ্ছাকৃত ও পদ্ধতিগতভাবে ধ্বংস করা হয়েছে। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েল। তাদের দাবি, তারা আন্তর্জাতিক আইন মেনেই হামলা করছে। এ পর্যন্ত হামলায় গাজায় কম বেশি 60,000 মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে 1,44,851 জন। হতাহতের অধিকাংশই নারী ও শিশু। ইসরায়েল প্রায়ই নির্বিচারে এসব হামলা চালিয়েছে। আল জাজিরা জানায়, গেল সোমবারও 55 জন নিহত ও 80 জন আহত হয়েছে। তাদের মধ্যে 17 জন ত্রাণ প্রত্যাশী। গাজার 80% বেশি ভবন গুড়িয়ে দেওয়া হয়েছে। লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে শরণার্থী শিবিরে মানবেতর জীবনযাপন করছেন। গাজায় ব্যাপক হত্যাযজ্ঞকে বিশ্বব্যাপী মানবাধিকার সংগঠনগুলো গণহত্যা বলে আসছে। এ অবস্থায় অ-ইসরায়েলি সংগঠনগুলোর সমালোচনা করেছে ইসরায়েল সরকার। বিবৃতিগুলো দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে তারা বলেছে, এটা ইহুদি বিদ্বেষের ওপর ভিত্তি করে করা হচ্ছে। তবে এবার ইসরায়েলেরই মানবাধিকার সংগঠন এ নিয়ে মুখ খুলল। 79 পৃষ্ঠার প্রতিবেদনে বতসেলেম বলছে, গাজার বাস্তবতাকে হামাসের শাসন ব্যবস্থা বা তার সামরিক সক্ষমতা ভেঙে ফেলার প্রচেষ্টা হিসেবে ন্যায্যতা বা ব্যাখ্যা করা যাবে না। সংগঠনটির নির্বাহী পরিচালক উইলি নোভাক বলেন, কোনো কিছুই আপনাকে এ উপলব্ধির ন্যায্যতা দেয় না যে আপনি গণহত্যাকারী সমাজের অংশ। এটি আমাদের জন্য গভীর বেদনাদায়ক মুহূর্ত। এরপরেই তিনি বলেন, আমাদের কর্তব্য যথাসম্ভব স্পষ্টভাবে সত্য বলা। ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে। আমাদের গণহত্যার প্রেক্ষাপট রয়েছে। সংগঠনটি বলছে, গাজায় ইসরায়েল যেসব অপরাধ করছে তার মধ্যে আছে সরাসরি হামলা ও বিপর্যয়কর জীবনযাত্রার পরিবেশ তৈরির মাধ্যমে গণহত্যা, ব্যাপক পরিসরে অবকাঠামো ধ্বংস, সামাজিক কাঠামো ধ্বংস, গণগ্রেপ্তার, বন্দি নির্যাতন ও জাতিগত নির্মূলের চেষ্টা সহ জোরপূর্বক বাস্তুচ্যুতি। এতে আরও বলা হয়, নানা সিদ্ধান্তে ইসরায়েলের শীর্ষ নেতাদের দেয়া বিবৃতি সংঘাত জুড়ে গণহত্যার ইচ্ছাকেই প্রকাশ করেছে। অনাহারে মৃত্যু বেড়েছে 147। গাজায় ইসরায়েলের সৃষ্ট কৃত্রিম দুর্ভিক্ষে আরও 14 জন মারা গেছেন। এতে মৃতের সংখ্যা 147 জনে পৌঁছেছে। তাদের মধ্যে 88 শিশুও রয়েছে।
গাজার মিডিয়া অফিস বলছে শিশুদের বিশেষায়িত খাবারের সংকট চরমে। এই খাবার সরবরাহ না করা হলে 40,000-এর বেশি নবজাতকের মৃত্যু হতে পারে। এ ত্রাণ মহাসমুদ্রে এক ফোঁটা পানি, বলছে জাতিসংঘ। আল জাজিরা জানায়, আন্তর্জাতিক চাপের মুখে গাজায় সীমিত পরিসরে ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল। উড়োজাহাজ থেকেও ফেলা হচ্ছে ত্রাণ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি টম ফ্লেচার বলেছেন, উপত্যকায় আরও বেশি ত্রাণ প্রয়োজন। যে পরিমাণ ত্রাণ প্রবেশ করছে তা মহাসমুদ্রে এক ফোঁটা পানির সমতুল্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন। একটি সূত্র দ্য গার্ডিয়ানকে বলেছে, ওই বৈঠকে গাজা নিয়ে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের বিষয়ে আলোচনা হবে। গাজায় জীবনের প্রতি মোড়েই মৃত্যু ওঁত পেতে আছে। ঘরে বাইরে সর্বত্র মৃত্যুদূতের আনাগোনা। এটাই এখানকার বাসিন্দাদের করুণ বাস্তবতা। এর সঙ্গে আমাদের খাপ খাইয়ে চলতে হচ্ছে। গাজায় এখন মৃত্যুর অনেক পথ, তবে তা বেছে নেয়ার মতো সুযোগ আমাদের কারণেই। যে কেউ বোমায় মারা যেতে পারে। ত্রাণ কেন্দ্রে খাবার সংগ্রহের লাইনে দাঁড়িয়ে নিয়মিত মারা যাচ্ছে মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অপুষ্টিতে ইতোমধ্যে 116 জন মারা গেছে, যাদের বেশিরভাগই শিশু। গাজাবাসীর জন্য এখন মৌলিক চাহিদার বিষয়গুলো প্রাণঘাতী হয়ে উঠেছে। পানি এর মধ্যে অন্যতম। পানি সংগ্রহ, পান করা, সাঁতার কাটা, সরবরাহ ব্যবস্থা, সাগরে মাছ ধরা, যে কোনো কিছুই গাজাবাসীর জন্য মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। গাজায় গণহত্যার শুরু থেকে এ উপত্যকার পানি সরবরাহের অবকাঠামো ইসরায়েলি বাহিনীর নিয়মিত হামলার লক্ষ্যে পরিণত হয়েছে। ইতোমধ্যে গাজার পানি ও স্যানিটেশন অবকাঠামোর 85% অকার্যকর করে দিয়েছে তারা। এর মধ্যে রয়েছে পাইপলাইন, কূপ, পরিশোধন কেন্দ্র। পানি সংক্রান্ত যে কোনো সামগ্রী এ উপত্যকায় প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ফলে ক্ষতিগ্রস্ত এসব অবকাঠামো মেরামতও করা হচ্ছে না। শুধু প্রবেশ আটকানোই নয়, গাজার পানি সংক্রান্ত কর্তৃপক্ষের ওয়্যার হাউসেও হামলা করেছে ইসরায়েল। ধ্বংস হয়ে গেছে সরঞ্জাম ও যন্ত্রাংশ। ভয়াবহ বিষয় হচ্ছে, পানি সরবরাহ অবকাঠামোর কর্মী বা যারা এগুলো মেরামতে যাচ্ছেন তাদের সরাসরি হত্যা করছে ইসরায়েলি বাহিনী। গাজায় এখন পানি সেক্টরে কাজ করাও প্রাণহানির মতো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। গত 21 জুলাই গাজা সিটির পার্শ্ববর্তী রেমালে পানি শোধনাগারে হামলা চালিয়ে সেখানকার 5 কর্মীকে হত্যা করে দখলদার ইসরায়েলি বাহিনী। গাজায় যে কটি পানি সরবরাহ কেন্দ্র এখনও টিকে আছে, এর মধ্যে এটি একটি। গাজাবাসীকে এখন নিয়মিতই খাবার ও অন্যান্য কাজে ব্যবহারের পানির জন্য দূর দূরান্তে ছুটে বেড়াতে হয়। এ সুযোগে কিছু মানুষ উচ্চমূল্যে বাড়ি বাড়ি পানি সরবরাহের ব্যবসাও ফেঁদে বসেছেন। কিন্তু গাজাবাসীর সে সামর্থ্য এখন নেই। হাতে প্লাস্টিকের জগ বা বিভিন্ন পাত্র নিয়ে তাদের পানির রেশনের লম্বা লাইনে দাঁড়াতে হয়। কিন্তু সেটাও নিরাপদ নয়। যখন তখন হামলা হতে পারে, মৃত্যু ঘটতে পারে। গত 13 জুলাই নুসাইরাতের শরণার্থী শিবিরে এমনই এক পানির ট্রাকের পেছনে লাইনে দাঁড়ানো মানুষের উপর আঘাত হানে ইসরায়েলি মিসাইল। মারা যান 11 জন, তাদের মধ্যে শিশু 7টি। রেশনের পানির ট্রাকও সবসময় মেলে না, ফলে বাধ্য হয়ে বাড়ির আশপাশের কূপ থেকে পানি পান করতে হয়। ফলে পানিবাহিত বিভিন্ন রোগ ছড়াচ্ছে, প্রাণহানি বাড়াচ্ছে গাজায়। গাজার এক বাসিন্দা জানান, সম্প্রতি আমি নিজেও হেপাটাইটিস এতে আক্রান্ত হই। পেটে একটানা ব্যথা নিয়ে একটি ক্লিনিকে গেলে শুধু পেইন কিলার লিখে দিয়ে শুভ কামনা জানানো হয়। গাজায় এখন তীব্র গরম। কেউ ভাবতে পারেন হয়তো সাগরের পানিতে গা জুড়িয়ে ফিলিস্তিনিদের স্বস্তি মিলবে, কিন্তু সেটিও হওয়ার নয়। সম্প্রতি ইসরায়েলি বাহিনী গাজার পুরো উপকূল প্রবেশ নিষিদ্ধ এলাকা ঘোষণা করেছে। ফলে সাগরে গোসল করা, মাছ ধরা তো বটেই, পানির কাছে যাওয়াই বন্ধ হয়ে গেছে। তারপরও কেউ সৈকতে গেলে তার জন্য বরাদ্দ রয়েছে গুলি। জেলেদের কর্মসংস্থানও বন্ধ। জাতিসংঘের হিসেবে গত ডিসেম্বর পর্যন্ত অন্তত 200 জেলেকে গুলি করে হত্যা করা হয়েছে। এখনও এমন হত্যা চলছেই। অথচ কয়েক কিলোমিটার উত্তরে ইসরায়েলিরা একই ভূমধ্য সাগরের ঢেউ উপভোগ করছে নির্বিঘ্নে, সূর্য স্নান করছে, সাঁতার কাটছে। ইসরায়েলিরা দিনে জনপ্রতি 247 লিটার বা 65 গ্যালন পানি ব্যবহার করতে পারছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে স্বাভাবিক চাহিদা পূরণে একজন মানুষের দিনে 100 লিটার বা 26 গ্যালন পানি প্রয়োজন। গাজার মানুষ এখন দিনে পাচ্ছে 2 থেকে 9 লিটার, অর্থাৎ 0.5 থেকে 2.3 গ্যালন। পানি নিয়ে এ সংগ্রাম গাজাবাসীর প্রতিদিনের অসংখ্য লড়াইয়ের একটি অংশ মাত্র। ওই বাসিন্দা বলেন, আমি বুঝতে পারি না এই 21 শতকেও কিভাবে আমাদের এরকম মৌলিক চাহিদা থেকে বঞ্চিত করা সম্ভব হচ্ছে, যেখানে প্রতিদিনই বিশ্ব নেতারা মানবাধিকার, আইনের শাসন ও মানবজাতির অগ্রগতির কথা বলছেন। গত ডিসেম্বরে হিউম্যান রাইটস ওয়াচ প্রকাশ্যেই বলেছে, গাজায় গণহত্যা চলছে। পানি থেকে গাজাবাসীকে বঞ্চিত করাকে পরিকল্পিত বলেও মন্তব্য করেছে তারা। 2024 সালের আগস্ট পর্যন্ত হাজারো গাজাবাসী পানি শূন্যতা, অপুষ্টি ও নানা রোগে মারা গেছেন বলে জানিয়েছে সংস্থাটি। এরপর 1 বছর কেটে গেছে। ইসরায়েলিরা পানিকে একটি মরণাস্ত্রে পরিণত করায় গাজা উপত্যকায় অসংখ্য মানুষ মৃত্যুবরণ করেছেন। এগুলো ঠিকই আন্তর্জাতিক গণমাধ্যমে আসছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। তবু বিশ্ব নির্বিকার। ইসরায়েলকে ঠেকাতে কোনো পদক্ষেপই দেখা যাচ্ছে না। দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ সহায় হন। change tv.press, এক ফোঁটা হলুদ নেই।